আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি হরর স্টোরি বড় বৌমা গল্পের পর্ব 4। হঠাৎ করে আয়নাটা ফাটল ধরে দেখে ভয়ে ঘাবড়ে যায়। চোখ বড় বড় করে তাকিয়ে আছে মিজান সাহেব। মানুষের তো এরকম পরিস্থিতিতে পড়তে হবে তার জানা ছিল না। এই যেন সত্যি ব্লাডি মেরিকে চোখের সামনে দেখছেন। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মনে হচ্ছে তার এই ব্লাডি মেরি ভয়ানক বিভৎস অবয়বটা ঠিক যেন তার কাছে বড় বৌমার মতো লাগছে। এমন সময় ঘরের সমস্ত জানালাগুলো একে একে বন্ধ হয়ে যায়। এখন পুরো রুমটা অন্ধকারে ঢেকে গেছে। হাতে থাকা টর্চ লাইটটা কোনোভাবে জ্বালাতে পারছে না মিজাজ সাহেব। ভয়ে তখন তিনি দিকদিশাহারা অবস্থায়, মাথা কোনো কাজ করছে না। তখন পাশে ছেলেদের রুম, তাদের রুমে এত ভাঙাচোরা শব্দ হলো। ভয়ে তার স্ত্রী চিৎকার করে উঠল, তবুও কেন কেউ দৌড়ে ছুটে আসছে না তাদেরকে এই ভয়ানক প্রেতাত্মার হাত থেকে রক্ষা করতে। হঠাৎ করে ফাটল আয়নাটা থেকেও ভ্লাদিমির প্রেতাত্মাটা আয়না ভেদ করে হামাগুড়ি দিয়ে বাইরে বেরিয়ে আসে। ভয়ে তখন হার্ট অ্যাটাক হওয়ার প্রান্তে দৌড়ে ছুটে যায় দরজাটা খুলতে, কিন্তু শত চেষ্টা করেও দরজাটা আর খুলতে পারেনি। মিসেস আয়েশা তখনও জোরে জোরে নিজের সন্তানদেরকে ডাকছে তাদেরকে প্রেতাত্মা থেকে বাঁচাতে, কিন্তু তার ডাক যে কেউ শুনতে পারছে না। প্রেতাত্মাটা যখন ভিন্ন উচ্চস্বরে গঙিয়ে উঠল যেন সে খুব ক্ষুধার্ত, তার এখন রক্ত মাংসের প্রয়োজন। বড় বড় নখের ভয়ঙ্কর বিভৎস চেহারা, মুখ দিয়ে বেরিয়ে আসার রক্ত লম্বা জিহ্বা দিয়ে চেটে ফুটে খাচ্ছে। এমন ভয়ঙ্কর প্রেতাত্মা হতে পারে মিসেস আয়েশার জানা ছিল না। আর চোখের সামনে যে ঘটছে তা সত্যি নাকি এক ভয়ঙ্কর জগতে গোলকধাঁধার মধ্যে আছে তারা দুজন, যেন অবিশ্বাস্য। ভয়ে তখন হাতের কাছে যা যা পাচ্ছে সব কিছু দিয়ে আঘাত করছে প্রেতাত্মাকে, কিন্তু প্রেতাত্মার যেন কিছুই হচ্ছে না। না কর্ণ শরীরে পড়ছে। সে প্রেতাত্মা যেন আরও রেগে তেড়ে আসছে তাদের ধরতে। কোনো পথ দিশেহারা না পেয়ে করুণ স্বরে ওই ব্লাডি মেরির কাছে হাত জোর করে প্রাণ ভিক্ষা চাইছে। কী অপরাধ আমাদের? কেন আমাদেরকে মারতে চাইছো তুমি? প্রেতাত্মাটা তখন থেমে দাঁড়িয়ে শূন্যে উঠে যায়, আর আচমকা অট্টহাসিতে মেতে ওঠে। অন্ধকারে শুধু প্রেতাত্মার অগ্নি চোখ দুটি দেখছে তারা। আজ ওদের দুজনেই আমার হাতে মরতে হবে। কথাটা শেষ হতেই পুরো রুমটা ভূমিকম্পর মতো নেড়ে উঠতে শুরু করলো। ভয়ে তখন মিজান সাহেব আর তার স্ত্রী ভয়ে দুজনের শরীর থরথর করে কাঁপতে থাকলো। আর তখনই হঠাৎ করে দরজাটা খুলে যায়। মিসেস আয়েশা জোরে চিৎকার করে ওঠে। ধপাস করে ফ্লোরে পড়ে যেতেই কে যেন মিসেস আয়েশার দু পা ধরে টেনে হিঁচড়ে দ্রুত নিয়ে যেতে লাগলেন। আর তখনই মিজান সাহেব বাইরের আলোতে স্পষ্ট দেখতে পান কালো দুটি কাটা হাত যে তার স্ত্রীকে টেনে নিয়ে যাচ্ছে। স্ত্রীকে হাত টেনে ধরতে গেলেই ঠাস করে দরজাটা বন্ধ হয়ে যায়, আর দৌড়ে ছুটে দরজায় ধাক্কা খেয়ে মাথা ফেটে গিয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায় মিজান সাহেব। বাইরের কারো চিৎকারে ঘুম ভেঙে যায় তৃণার মার। উঠে বসে শুনতে পায় বাইরে কিছু একটা কেউ টেনে নিয়ে যাচ্ছে। এমনটা ঘর্ষণের শব্দ তৃণার মা শুনতে পান। দেখার জন্য দরজাটা খুলে দেখে কিচ্ছু নেই। মনের ভুল বুঝে দরজাটা যেই বন্ধ করতে যাবে ঠিক সেই মুহূর্তে একটা দমকা গরম বাতাস ভেদ করে রুমে ঢুকে যায়। এমন গরম বাতাসে তার গা ভয়ে শিউরে ওঠে। ঘড়িতে তখন রাত 3টে, টনটন করে শব্দ বেজে ওঠে ঘড়ির অ্যালার্ম। দ্রুত তৃণার মা দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ে কাঁথাটা গায়ে ভালো করে পেঁচিয়ে তৃণাকে জড়িয়ে চোখ দুটো বন্ধ করে রাখে। ঠিক তখনই কেউ তৃণা বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলার শব্দে তৃণার মা ভয়ে ঘাবড়ে ওঠে। তখন শক্ত করে জড়িয়ে ধরে তার মেয়েকে। কিছুক্ষণ পর কাঁথা থেকে মাথা বের করে ড্রিম লাইটের আলোতে দেখে রুমে কেউ আছে কিনা, কিন্তু কাউকে তখন সে পায়নি। হাঁপ ছেড়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিছানা ছেড়ে উঠে লাইটটা জ্বালিয়ে তৃণার মা বাথরুমের দিকে যেতে লাগলেন। অনেকক্ষণ প্রচণ্ড ভয়ে কাঁথার নিচে থেকে হাঁপিয়ে গেছেন, তাই চোখ মুখে পানি দিতে বাথরুমে গেলেন। বাথরুমের ভিতরে ঢুকে দরজা খোলা রেখে তৃণার মা তখন চোখে মুখে পানি দিয়ে বাথরুমের আয়নাতে চোখ তুলে তাকাতেই দেখে পুরো আয়নাটা একদম ঝাপসা হয়ে আছে। দেখে বেশ অবাক হয় তৃণার মা। সেই সন্ধ্যাবেলায় কাপড় ভিজিয়ে আয়নাটা একদম চকচকে করে রাখেন, আর এখন একদম পুরো ঝাপসা। হাতে পানি নিয়ে আয়নাটা ধুয়ে দিতেই তৃণার মা যেন একদম স্তব্ধ হয়ে যান। আয়নাতে কাকে দেখছে তৃণার মা? পিছনে একটা রক্তাক্ত বিভৎস চেহারা, একটা মেয়ে রক্ত মাখা চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে যেন তার দিকে। ভীষণ ভয় পেয়ে যায় তৃণার মা। বুকে ধরফর করে উঠে ভয়ে যেন হৃৎপিণ্ডটা ধুপধাপ করছে। চোখে কি তিনি সত্যি দেখছেন নাকি বোনের ভুল? মনে প্রশ্ন জাগতেই চোখে আরেকবার পানি দিয়ে আয়নাতে চোখ তুলে দেখে না কেউ নেই তো। মনের মধ্যে ভয় কাজ করলে যে কোনো জায়গাতে অদ্ভুত কিছু নজরে পড়ে, যা মানুষকে হঠাৎ ঘাবড়ে দিয়ে নিজের বিপদ যেন নিজেই ডেকে আনে। আসলে কি মনের ভুল? তৃণার মা মুচকি হেসে আয়নার থেকে মুখ ফিরিয়ে ঘুরে তাকাতেই চোখের সামনে 2 ইঞ্চি দূরত্বে ভয়ঙ্কর সেই মেয়েটিকে দেখে তৃণার মা প্রচণ্ড ভয়ে জোরে চিৎকার দিয়ে ওঠেন।
হঠাৎ করে মাঝরাতে বাথরুমে ঢুকে আয়নায় এমন দৃশ্যটা যে ট্রিনার মার কাছে কতটা ভয়ঙ্কর দেখতে, নিজে সেই অনুভূতিটা অনুভব করলে শরীরের প্রত্যেকটা লোম যেন কাটা দিয়ে উঠবে। ট্রিনার মার চিৎকার আওয়াজে ট্রিনার ঘুমটা ভেঙে যায়। পাশে মাকে না পেয়ে ভয়ে ট্রিনা জোরে মামা বলে কান্না করে দেয়। মেয়ের কান্নার আওয়াজ শুনে চোখ খুলে দেখে সামনে সেই ভয়ানক বিভৎস মেয়েটা নেই। দ্রুত বাথরুম থেকে বের হয়ে মেয়েকে জড়িয়ে ধরে দুগালে চুমু দিয়ে মেয়ের ভয়টা কাটাতে লাগলেন। নিজে যে ভয়ে পুরো শরীরটা থরথর করে কাঁপছে সেদিকে খেয়ালই নেই তার। এটাই যে মা। ট্রিনার মা তখন বুঝতে পারেন মেয়ে কেন সন্ধ্যাবেলায় বলেছিল এ বাড়িতে থাকবে না। এখানে যে কিছু একটা আছে সেটা ট্রিনার মা হাড়ে হাড়ে স্বচক্ষে দেখতে পেরেছেন। মনে মনে ঠিক করে ফেলেন আর এখানে থাকবে না, কালই চলে যাবেন এখান থেকে। ট্রিনাকে ঘুম পাড়িয়ে তিনি মেয়ের পাশে বাকি রাতটুকু জেগে থাকেন। সকালে জ্ঞান ফিরতেই মিজান সাহেব তাকে দেখেন তিনি বিছানায় শুয়ে আছেন। কপালে ব্যথা অনুভব করলে হাতে ছুঁয়ে দেখেন কপালে পটি বাঁধা। মনে পড়ে যায় তখন রাতের ভয়ঙ্কর সেই দৃশ্যের কথা। হঠাৎ স্ত্রীর কথা মনে হতে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন। ঠিক তখন কেউ বলে ওঠে, ঘুম তাহলে ভাঙলো? এরকম স্ত্রীর কণ্ঠস্বর শুনে সামনে চেয়ে দেখেন স্ত্রী তার দরজায় দাঁড়িয়ে হাসি মুখে চেয়ে আছেন তার দিকে। স্ত্রীকে দেখে একটা জিনিস মিজাজ সাহেবকে খুবই ভাবাচ্ছে, যে রাতে স্ত্রীর সাথে অনেক কিছু হয়েছে যা তার স্ত্রীকে এখনও সামনে দেখে মনে হচ্ছে রাতটা তার ভয়ানক দুঃস্বপ্ন ছিল, কারণ স্ত্রীর দুগালে কোনো চিহ্নটুকু নেই। এতে তিনি খুবই আশ্চর্য হলেন। মিজান সাহেব অবাক চোখে তাকিয়ে দেখছেন, তাই তার স্ত্রী তখন কাছে এসে হাতে চিমটি কেটে বলে, এমন করে তাকিয়ে তুমি কি দেখছো বলো তো? মনে হচ্ছে হারিয়ে ফেলা জিনিসটা হঠাৎ সামনে দেখে অবাক হচ্ছ কি, তাই তো? মা মা মানে তোতলাচ্ছ কেন? যাকে বৌমার টেবিলে নাস্তা দিয়েছে, চলো খেতে চলো। ঘুরে যেতে চাইলে মিজান সাহেব বলে উঠেন, তোমার কি কিছু মনে নেই আয়শা রাতের ঘটনাটা? রাতে রাতে আবার কী ঘটনা? ঘুমের মধ্যে উঠে গিয়ে দেয়ালে ধাক্কা খেয়ে কপালটা ফেটে গিয়ে দেখছি তোমার বুদ্ধিশুদ্ধির লোপ পেয়েছে। এসব কী বলছো? ঘুমের ঘরে দেওয়ালে কী বলছো তুমি? তোমার মনে নেই রাতে তোমার আমার সাথে কী হয়েছিল? উফ, তোমায় নিয়ে দেখছি আচ্ছা ঝামেলাতে পড়লাম। তুমি ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখেছো, তাই ভুলভাল বলছো। ঠং রেখে আসো তো খেতে। এই বলে চলে যান তার স্ত্রী। মিজান সাহেব নিজেকে বিশ্বাসই করতে পারছেন না, সে কি আদৌ স্বপ্ন ছিল নাকি সত্যি কিছু ঘটেছিল। গোলক ধাঁধার মধ্যে তিনি এখন চারিদিকটা দেখে রুমের সব কিছু ঠিকঠাক, কোনো জিনিসই ভাঙা বা এদিক সেদিক নেই। আয়নাটা পর্দা দিয়ে ঢাকা দেখতে পান। কাছে গিয়ে ভয়ে ভয়ে পর্দাটা সরিয়ে দেন। না, আয়না তো ঠিকই আছে, হয়তো আমার মনের ভুল। পর্দাটা ঢেকে দিয়ে চলে যান নাস্তা করতে। বেরোনোর সময় তার নাম ধরে কেউ আর্তনাদ করে বলছে, স্বপ্ন নয়, যা ঘটেছে সব সত্যি। মনের মধ্যে তার যেন সংশয় থেকেই গেল। মায়া রান্নাঘরে কাজ করার সময় একটা বাজে দুর্গন্ধ তার নাকে লাগে। গন্ধের জন্য যেন মায়া রান্নাই করতে পারছে না। সব খোঁজাখুঁজির পর দেখে ফ্রিজের নিচে এক টুকরা মাংস পচে ইঁদুরে কামড়িয়ে খাচ্ছে। এমন তীব্র বাজে গন্ধে যেন বমি আসতে উপক্রম মায়ার। শাড়ির আঁচল দিয়ে মুখটা ঢেকে কিছু একটা দিয়ে বাইরে ডাস্টবিনে ফেলে দেয়। কিছুতে বুঝে উঠতে পারছে না মাংসের টুকরোটা ফ্রিজ থেকে পড়বে কীভাবে। পলিথিন দিয়ে ভিতরে বাঁধা ফ্রিজে রাখা থাকে, এতে তো মাংসের টুকরা বাইরে থাকার পড়ে যাওয়ার কথা না। যদি কেউ মাংসের টুকরোগুলো খোলা অবস্থায় কেউ রেখে দিলে হয়তো পড়ে যেতে পারে, কিন্তু আমি তো ওভাবে রাখিনি। নাকি ভাবি ওই দিন এভাবে মাংসের টুকরো করে ফ্রিজে রেখেছিল আর ভুল করে পড়ে গেল কোনো এক টুকরো? জিজ্ঞেস করে দেখতে হবে। মায়া রান্না শেষ করতে অনেকটা সময় লেগে যায়। বুয়া আজ আসবে বলে এতদিন রেধে যেন মায়া হাঁপিয়ে গেল। রাশেদার নাবিল অফিসে চলে যায়, আর এদিকে দুপুরবেলা খাবার টেবিলে বসে যখন খাবার খাচ্ছিল সবাই, ঠিক তখনই টিনার মা বলে ওঠে, মা আমি আজই চলে যাব বাড়িতে। টিনার বাবাকে বলেছে বিকেলে এসে আমাদের নিয়ে যেতে। মেয়ের এমন কথা শুনে তার মা যেন রেগে গেলেন। কেন চলে যাবি, কী সমস্যা তোর? কাল এসেছিস, আজই চলে যেতে হবে? কোনো যাওয়া চাওয়া চলবে না যতক্ষণ না আমি বলছি, বুঝেছিস? মায়ের এমন কথা শুনে টিনার মা যেন খুবই অবাক হচ্ছে। মায়ের এমন কথা বলার ভাবভঙ্গি, আচরণের জন্য রাগান্বিত রূপটা আজই প্রথম দেখছে। শুধু সে না, অন্যরাও বেশ অবাক হচ্ছে, শুধু কবিতা ছাড়া। সে শুধু এক নাগারে খেয়েই যাচ্ছে। বলছি আমি চলে যাব, ব্যাস চলে যাব, ওকে বলেই ট্রিনাকে কোলে নিয়ে নিজের রুমে যায়। এদিকে মায়া আর মিজান সাহেব অবাক চোখে চেয়ে আছে মিসেস আয়েশার দিকে। মিজান সাহেব লক্ষ্য করেন তার স্ত্রীকে সেই গতকাল ট্রিনাকে বড় বৌমা যেভাবে চক্ষু লাল করে তাকিয়েছিল ট্রিনার দিকে, এরকমই ঠিক তার স্ত্রীর দু চোখ। এদিকে অয়ন এসে ট্রিনারকে নিয়ে যায় খেলা খেলতে। ট্রিনার মা তখনও খুব ভয়ে ভয়ে আছেন রাতের সেই পরিস্থিতি দেখার পর থেকে। ফোনটা হাতে নিয়ে বরকে ফোন করে কখন আসবে, শুধু বলেছিল সন্ধ্যার পরে এসে নিয়ে যাবে। ট্রিনার মা তখন কিছুটা চিন্তামুক্ত হয়। ছোটো ভাবির রুমে গিয়েও অনেক খোঁজ গল্প করে বিকেল গড়িয়ে যায়। ননদ বৌদি রাজ্যের কথা বলতে বলতে সময়ের দিকে কারো খেয়ালই নেই। হঠাৎ করে ফোনে 5:30 বাজতে দেখে ট্রিনার মা ধরফর করে ওঠেন। মায়া তখন বুঝতে পারে বাড়িতে যাবে বলে তার মনেই ছিল না, তাই হয়তো এমন করে উঠে রুম থেকে দ্রুত চলে গেছে।
তৃণার মা রুমে গিয়ে ফ্রেশ হয়ে তৃণাকে খুঁজতে লাগলেন, কিন্তু তিনি তৃণাকে কোথাও খুঁজে পাচ্ছে না। মা বাবা জিজ্ঞেস করে তৃণার কথা, কিন্তু ওনারা বলে তৃণাকে তারা দেখেনি। মেয়েকে খুঁজে না পেয়ে যেন মনে প্রচণ্ড ভয় জেগে ওঠে। তৃণার মা বালবাল বলেছিল তাকে এক মুহূর্তের জন্য ছেড়ে না যেতে। মেয়ের এমন কথা মনে হতে দু চোখ জলে জমতে লাগলো। ভেজা চোখ দিয়ে বড় ভাবির রুমে যায় তৃণার মা। গিয়ে দেখে নয়ন চুপটি করে ঘুমিয়ে আছে পাশে। ভাবি আয়নাতে যেন নিজেকে গুটিয়ে দেখছে। কাছে গিয়ে কান্না স্বরে বলে, তো বড় ভাবি আমার তৃণাকে দেখেছো? ওকে কোথাও আমি খুঁজে পাচ্ছি না। না তো আমি ওকে দেখিনি। তো তৃণাকে তুমি খুঁজে পাবে কিভাবে? কিছুক্ষণ আগে যে ওর টাটকা রক্ত ভেজা কচি মাংসের স্বাদ এখন আমার জিভে লেগে আছে। গল্পটির পরের পর্ব এবং প্রথম পর্ব ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সবাই দেখে নেবেন। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আশা করি আমার এই পর্বটাতে একটা লাইক করে যাবেন এবং পরবর্তী পর্ব সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান। আল্লাহ হাফেজ।